আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে বললেন প্রধান বিচারপতি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় রবিবার এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের 4 সমুদ্র বন্দরের সতর্ক সংকেত। অভিনন্দন ভোরের পাতায় প্রাইম নিউজের সাথে আছি তাসনা বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 দশক আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারক আদালতের রায়ে ডেট রেফারেন্স ও আপিলের রায় আগামীকাল রবিবার 1 ডিসেম্বর। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। শনিবার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 23 অক্টোবর গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে 21 নভেম্বর বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। 2010 সালের 10 অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 19 জনকে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। এর আগে 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ভয়াবহ এ হামলায় নিহত হন 24 জন এবং আহত হন অন্তত 4 শতাধিক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন প্রধান বিচারপতি। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীরা বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে কথা জানান তিনি। ডক্টর আফম খালিদ হোসেন আরও বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবেলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ। ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি 2 দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি 2 প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের 4 সমুদ্র বন্দরের সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের 4 সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফিনজাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর তার সর্বশেষ খবর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু পদুচেরি উপকূল দিয়ে অতিক্রম করবে। এটি অতিক্রমের সময় কারাইকাল এবং মহাবালিপুরাম ও এর আশেপাশে বাতাসের গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ৯০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে ১,০০০ টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। হুনানের জিওলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সম্প্রতি প্রদেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্ট্রিতে সন্ধান পাওয়া স্বর্ণের খনিতে যে পরিমাণ মজুদ রয়েছে তার দাম আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ান। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গেছে। চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, খননের সময় অনেক জায়গায় স্বর্ণ দেখতে পেয়েছেন তারা। খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির ২,০০০ মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৩০ টন সোনা মজুদ রয়েছে। এবার বিনোদনের সংবাদ। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষ ২০১৯ সালের ৭ অক্টোবরের গভীর রাত হলটির আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল বুয়েট ছাত্র লীগের এক দল কর্মী। নিষিদ্ধ ছাত্র সংগঠনটির সেই পৈশাচিকতা গোটা দেশ নাড়িয়ে দিয়েছিল। ৫ বছর পর সেই আবরার ফাহাদ হত্যা নিয়ে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম রুম নাম্বার ২০১১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেন। শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। মুক্তির আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। গোলের পর গোল করেই যাচ্ছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। এবার জোড়া গোল করে আল নাসরকে জেতালেন তিনি। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচ দামাকের বিপক্ষে মুখোমুখি হয় রোনালদোর আল নাসর। ঘরের মাঠের লড়াইয়ের একাই আলো কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচের ২টি গোলই করেছেন এই তারকা। দল জিতেছে ২-০ ব্যবধানে। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ঘারাফার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ফার্ম লিগেও ধরে রাখলেন আল নাসরের অধিনায়ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও এক। আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে বললেন প্রধান বিচারপতি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় রবিবার। এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের ৪ সমুদ্র বন্দরের সতর্ক সংকেত। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।